আচ্ছা, মোশন, লস অফ মোশন, এই মোশন কথাটা আমরা আগেও শুনেছি। আচ্ছা, লস অফ মোশনের আগে আমাদের ওয়ান ডাইমেনশনাল মোশন হয়েছিল নিশ্চয়ই। তো ওই ওয়ান ডাইমেনশনাল মোশনে আমরা যেই মোশনটা দেখি সেটা হচ্ছে কোনো মোশনের এফেক্ট। যেমন একটা গাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় চলছে, আমরা কি দেখছি? গাড়িটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলছে, কি দেখছি? এফেক্ট দেখছি। কিন্তু গাড়িটা চলছে কেন, গাড়িটা চলছে কিভাবে, সেটা জানবো আমরা এই চ্যাপ্টারে। তার মানে এই চ্যাপ্টারে এই মোশনটা বোঝায় কজ। কার কজ? মোশনের কজ, এই চ্যাপ্টারটা বুঝাবে। আর ওয়ান ডাইমেনশনাল মোশন বা মোশন ইন আ স্ট্রেট লাইন, এই মোশনটা বোঝাতে হচ্ছে এফেক্ট। বোঝা গেল? কিসের এফেক্ট? আমরা গাড়ি চলতে দেখছি এক জায়গা থেকে আরেক জায়গায়, এটা আমরা এফেক্ট দেখছি। আর এখানে আমরা পড়বো ওই যে গাড়িটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলছে, কি করে চলছে, তার চলার পিছনে কারণটা কি? তার চলার পিছনে কারণটা হচ্ছে একটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে। একটা কি অ্যাপ্লাই হয়েছে? একটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে। বেশ, এবার একটা কথা, তার মানে কোনো একটা অবজেক্টকে, কোনো একটা অবজেক্টকে যদি আমার ওর স্টেট চেঞ্জ করতে হয়, মানে ওকে রেস্ট থেকে মোশন বা মোশন থেকে রেস্ট করতে হয়, তাহলে আমাকে একটা এক্সটার্নাল ফোর্স দিতে হবে। আমার কথাগুলো ছন্দের মতন যাতে মনে থাকে সবার, কথাগুলো পারে রেকর্ড কর, মোবাইল অন কর, যা খুশি কর, কিন্তু যাতে মনে থাকে সবার। কি বললাম? আমি বললাম যে লস অফ মোশন, একদম বেসিক থেকে স্টার্ট করছি। লস অফ মোশন কি? এখানে মোশনটা হচ্ছে কজ। কার কজ? মোশনের কজ। তাহলে ওয়ান ডাইমেনশনাল মোশনের ওই মোশনটা কি? ওই ওয়ান ডাইমেনশনাল মোশনের মোশনটা হচ্ছে এফেক্ট। কার এফেক্ট? মোশনের এফেক্ট। মোশনের এফেক্ট মানে, মোশনের এফেক্ট মানে হলো এটা যে আমি কোনো একটা অবজেক্টকে মোশনে থাকতে দেখছি, তার মানে আমি এফেক্ট দেখছি। কিন্তু এই মোশনটা যে হচ্ছে, কি কারণে হচ্ছে, এই কারণটাই আমরা এই চ্যাপ্টারে পড়বো, লস অফ মোশনে, যে কি কি ল আছে। বেশ, এবার হচ্ছে গিয়ে এই মোশনটা, হ্যাঁ মোশনে কষ্টটা বোঝাচ্ছে। মানে হচ্ছে এইখানে এই মোশনটার মানে কি? কোনো একটা অবজেক্ট মোশন হচ্ছে, কোনো একটা অবজেক্ট মুভেবল হচ্ছে, কোনো একটা অবজেক্টের স্টেট চেঞ্জ হচ্ছে। একবার ছিল ও রেস্ট কন্ডিশনে, গাড়ি স্টার্ট দিল, স্টার্ট দিয়ে গাড়িটা এগিয়ে গেল। এই যে গাড়ির মেকানিক্যাল একটা একটা মেকানিক্যাল ব্যাপার, কিন্তু গাড়িটা কি কারণে স্টার্ট নিয়ে এগিয়ে গেল? মানে গাড়িটা তো তোকে একটা ফোর্স নিশ্চয়ই অ্যাপ্লাই হলো, তার জন্য তো গাড়িটা এগিয়ে গেল। আমরা কোনো একটা অবজেক্টকে, এই অবজেক্টটা এখানে দাঁড়িয়ে আছে, এই অবজেক্টটাকে ধাক্কা দিলেই অবজেক্টটা এগিয়ে যাবে, আর তাছাড়া কোনো কারণে এগিয়ে যেতে পারে? পারে না। তার মানে এক্সটার্নাল ফোর্স যদি অ্যাপ্লাই হয়, তাহলেই ওর রেস্ট থেকে মোশন হতে পারে। ইভেন, হ্যাঁ আমি আসছি ওটাতে, পরে আসছি। এবার তুই বললি এই মোশনের সাথে এই মোশনে কি সম্পর্ক? সম্পর্ক কিছুই না, দুটোই সেম মোশন, দুটোই সেম মোশন। কিন্তু এই চ্যাপ্টারে পড়েছি আমরা মোশনের এফেক্ট, এই চ্যাপ্টারে পড়বো মোশনের কজ। মানে একটা যে অবজেক্ট মোশন হচ্ছে, কি কারণে হচ্ছে, এটা আমরা পড়বো এই চ্যাপ্টারে। আর আমরা এই চ্যাপ্টারে পড়েছি মোশন হয়েছে, মোশনে হওয়ার পর কি কি হয়েছে। হোয়াট ইজ মোশন টপিক আসবে না, আর যদি এসেও থাকে হোয়াট ইজ মোশন, তো তুই স্পষ্ট করে লিখতে পারিস একটা অবজেক্টকে যদি ফোর্স অ্যাপ্লাই করা হয়, একটা অবজেক্টের ওপর যদি ফোর্স অ্যাপ্লাই করা হয়, এগুলো আসবে না, বোঝার জন্য, কনসেপ্টের জন্য বলছি আমি। একটা অবজেক্টের ওপর যদি ফোর্স অ্যাপ্লাই করা হয়, তবে কি হবে? তবে ওই অবজেক্টটা টাইমের রেসপেক্টে ওর নিজের পজিশন চেঞ্জ করবে। টাইম যত বাড়বে ও পজিশনও বাড়তে থাকবে, তার মানে কি মোশনে আছে অবজেক্টটা, এটাকেই বলে মোশন। কারো রেসপেক্টে বোঝো না, আমি ফার্স্ট চ্যাপ্টারে পড়িয়েছিলাম যে রেফারেন্স ফ্রেম কথা দিয়ে, মনে আছে? আচ্ছা, তো কি বললাম? এফেক্ট একটা কজ। বেশ, তার মানে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তার মানে হোয়াট ইজ যদি ফোর্স বলি, আচ্ছা আমাকে কেউ বল ফোর্স কি, হোয়াট ইজ ফোর্স? পুশ অর পুল তো বটে, আর কি? এটা ছাড়া কি বলতে পারিস? হোয়াট ইজ ফোর্স? বাংলায় বল, ইংলিশে বল, উর্দুতে বল, যা খুশি বল, বোঝানো না মতলব। ফোর্স হচ্ছে মানে একটা নির্দিষ্ট একটা শক্তি বলতে গেলে। তারপর এটা তো বুঝলাম, ওই যে পুশ অর পুল, তারপরে এর থেকে একটু বাইরে বল, কি বলা যেতে পারে? পজিটিভ বা নেগেটিভ ফোর্স হয়। ও তো ডিরেকশন দিয়ে হয়, নেগেটিভ ফোর্স, পজিটিভ ফোর্স, কিন্তু আমি চাচ্ছি হোয়াট ইজ ফোর্স। আচ্ছা, ফোর্স কি, ফোর্সটা আমরা কেন ইউজ করি এটা বল, তাহলে বুঝে যাবো। আমরা কোনো অবজেক্ট, মানে আমরা অবজেক্টটাকে আমরা কাজে লাগাইতে পারি। অবজেক্টটাকে কাজে লাগাবো না, মানে অবজেক্টটাকে একদম নাড়াচাড়া করানোর জন্য। নাড়াচাড়া, তার মানে ওর অবজেক্টটার স্টেট চেঞ্জ করার জন্য। স্টেট কটা?
ওর স্টেট কটা, কোনো অবজেক্টের স্টেট কটা হয়? দুটো স্টেট হয়। স্টেট কটা হয়? দুটো। কি কি? একটা হয় রেস্ট আর একটা হয় মোশন। কি তাই তো? একটা হয় রেস্ট আর একটা হয় মোশন। এবার আমি যদি বলি ভালো মতন করে বুঝাই, এবার বুঝ। আমি যদি কোনো একটা অবজেক্টের উপর যদি ফোর্স অ্যাপ্লাই করি, কোনো একটা অবজেক্টের উপরে যদি আমি একটা ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে অবজেক্টটা যদি থেমে থাকে, তাহলে অবজেক্ট চলতে শুরু করবে, তাই তো? বেশ, এইটুকু বুঝলাম। অবজেক্ট চলতে শুরু করবে এইদিকে যেদিকে ফোর্স অ্যাপ্লাই করবো ওদিকে চলবে, নাকি তার অপোজিট সাইডে চলবে? আচ্ছা, এদিকে চললো, বেশ বুঝলাম। এই অবজেক্টটা যখন থেমেছিল তখন ওর স্টেট কি ছিল? রেস্ট স্টেট। কি স্টেট? রেস্ট স্টেট। এবার আমি যখন ফোর্স অ্যাপ্লাই করলাম তখন ওর রেস্ট কন্ডিশনটা চেঞ্জ হয়ে গিয়ে মোশন হয়ে গেল। তার মানে কি হলো? এই অবজেক্টটা তখন মুভ করছে, এদিকে মুভ করছে, তার মানে এখন ওর স্টেট কি? মোশন স্টেট। তার মানে ফোর্স কি কারণে ইউজ হয়? স্টেট চেঞ্জ করার জন্য ইউজ হয়। এইটা হচ্ছে ফার্স্ট ল। মানে ফোর্স আমরা ইউজ করি কেন? ডিউ টু 100 আনতে পারে। আলটিমেটলি স্টেট চেঞ্জ করাটাই আমাদের মোটিভ, এই জন্যই ফোর্স অ্যাপ্লাই করি। এখানে যদি কোনো কেউ ফোর্স অ্যাপ্লাই করে এই জায়গাটায়, তুই ফোর্স অ্যাপ্লাই কেন করছিস? যাতে ভেঙে যায় এটা। তো আলটিমেটলি কি চাচ্ছিস? যে এটা রেস্টে আছে, যাতে মোশনে চলে আসে। তো আলটিমেটলি তুই কোনো জায়গায় ফোর্স অ্যাপ্লাই করিস কেন? কোনো একটা ভারী অবজেক্ট আছে, তুলছিস কেন? তুলছিস যাতে তুই ওকে নিয়ে যেতে পারিস। আলটিমেটলি মোশনে করছিস, রেস্টে ছিল, এক জায়গা থেকে আরেক জায়গায় হচ্ছে ও টাইমের রেসপেক্টের পজিশন চেঞ্জ করতে পারিস। তো কোনো অবজেক্টে টাইমের রেসপেক্টেও যদি পজিশন চেঞ্জ হয় তাহলে কি? মোশনে গেল, তাই না? তাহলে ফোর্স অ্যাপ্লাই করার দুটোই অর্থ, আইদার ও স্টেট চেঞ্জ করো নতুবা পুশ আর পুল। পুশ আর পুলও তো স্টেট চেঞ্জ করাই হচ্ছে, বুঝলেই সবাই? ফোর্স অ্যাপ্লাই করছি আমরা স্টেট চেঞ্জ করার জন্য। সবাই বুঝতে পারছিস কি বললাম? বুঝতে পারছিস সবাই কি বললাম? এগিয়ে যাই। এবার ফোর্সের টাইপ আছে। দেখ, আমি একই কথা বারবার বলছি। আমার জীবনের, তোদের এই ইনস্টিটিউটে ফার্স্ট ক্লাসই ছিল লস অফ মোশন দিয়ে। এই লস অফ মোশন দিয়ে ফার্স্ট স্টার্ট করেছি। আমি ভলিউম 1 পারই করতে পারছি না তোদের জন্য। ভলিউম 1টা যে পার করবো, তোদের আমাকে দেখেও খারাপ লাগে না। সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এটা, না তোদের বাবা মাকে দেখে খারাপ লাগে, না তোর আমাকে দেখে খারাপ লাগে। সাইকেল করে আসি, এত দূর পড়িয়ে টড়িয়ে চলে যাই, আর ইন রেজাল্ট কি পাই? 0 পাই। সবাই না স্কুটি বাইকে করে আসে, কষ্ট অত কষ্ট হয় না। তোদের মধ্যে ওই যে কালকে বললাম না, তোর চোখ নিয়ে যে আমার দিকে তাকাস কিভাবে, আমি এতে আশ্চর্য হই, অবাক লাগে, সত্যি বিশ্বাস কর, অবাক লাগে। যাই হোক, ফোর্স কটা আছে? ফোর্স মেইনলি 2 টাইপস অফ ফোর্স ইউজ হয়। একটা হচ্ছে কন্ট্যাক্টেবল, একটা নন কন্ট্যাক্টেবল। তাহলে ফোর্স কটা আছে? একটা কন্ট্যাক্টেবল আর একটা নন কন্ট্যাক্টেবল। আমি আবার বলছি, বুধবার দিন কিন্তু ভেক্টর নেব। তার আগে যদি মনে হয় তোদের আরো একটা এক্সট্রা ক্লাস করে তোরা ভেক্টর করবি শুধু নিউমেরিক্যালসের জন্য বা থিওরির জন্য, আমি তাও রাজি। কিন্তু আমার কিন্তু বুধবার দিন ভেক্টর লাগবে। সবাইকে ভালো মতন করে মনে করিয়ে দিলাম। আমি যদি, তোরা যদি বলতি কনসেপ্টই বুঝতে পারছি না আমার কাছে, তাহলে আমি আলাদা বিষয়। তোরা বুঝতেছিস, আমি যদি এখন কিছু একটা ভেক্টরে কিছু একটা বলি, তোরা হ্যাঁ স্যার ঠিক ঠিক ঠিক, এটা তো এরকম হয়, এটা এরকম হয়, কারণ তোরা বাড়ি গিয়ে পড়ছিস না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নন কন্ট্যাক্টেবল আর এটা কন্ট্যাক্টেবল। এবার কন্ট্যাক্টেবল মানে কি? যেটা টাচ হয়ে আছে, কন্ট্যাক্ট হয়ে আছে। আর নন কন্ট্যাক্টেবল মানে কি? যেটা টাচ হয়ে নেই। বেশ, এবার আমাকে একটু বলতো দেখি, তোদের মনে আছে নাকি কন্ট্যাক্টেবল ফোর্স কি কি ছিল? যেটা টাচ হয়ে আছে, পুশ। এক্স্যাক্টলি, পুশ তো আলটিমেটলি ফোর্সই। তাও তুই পুশকে তো এভাবে বলতে পারবি না যে কন্ট্যাক্টেবল মানে পুশ। নাম আছে কতগুলো। আর নন কন্ট্যাক্টেবল হচ্ছে ফ্লাই মানে গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, সবকিছু আছে এগুলো। আমাকে বল কন্ট্যাক্টেবল ফোর্স কি? আচ্ছা, ফ্রিকশন একটা কন্ট্যাক্টেবল ফোর্স না? ফ্রিকশন কি কোনোভাবে কন্ট্যাক্ট ছাড়া ইউজ হবে কোনোদিন? কারণ ফ্রিকশন একটা কন্ট্যাক্টেবল ফোর্স। আচ্ছা, আর কি কন্ট্যাক্টেবল ফোর্স আছে? নর্মাল রিঅ্যাকশন একটা কন্ট্যাক্টেবল ফোর্স। কি? নর্মাল রিঅ্যাকশন। আমি ফোর্স দিচ্ছি কোন দিকে? আমি ফোর্স দিচ্ছি না, আর্থ আমাকে কোন দিকে টানছে? নিচের দিকে টানছে। কিন্তু সিমিলারলি নর্মাল রিঅ্যাকশনের জন্য
এই পাখাটা আমাকে কোন দিকে ফোর্স দিচ্ছে? উপরের দিকে। সেই জন্য না আমি নিচের দিকে যাচ্ছি না আমি উপরের দিকে যাচ্ছি, আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। তো এটা কেন হচ্ছে? কারণ নর্মাল রিয়াকশনের জন্য। তাহলে এটা আমি যদি পাকার উপর দাঁড়িয়ে না থাকতাম তাহলে কি হতো এটা? না। আমি যদি এখন 5 তলা বিল্ডিং থেকে ঝাঁপ মারতাম তাহলে কি হতো এটা? না। তো বেসিক্যালি নর্মাল রিয়াকশন একটা কন্ট্যাক্টেবল ফোর্স, লিখে রাখ। ফ্রিকশন, নর্মাল রিয়াকশন, ফ্রিকশন, এগুলো সব কন্ট্যাক্টেবল ফোর্স। আর কি আছে বলতো দেখি, আর কি আছে? কন্ট্যাক্টেবল ফোর্সের মধ্যে আর কি আছে? কে বলতে পারবি? নর্মাল সরি কন্ট্যাক্টেবল ফোর্সের মধ্যে আরেকটা আছে টেনশন। 1000বার বলেছিলাম। ওই টেনশন না, এই টেনশন, দড়ি টানাটানি, কতবার বলেছিলাম, অনেকবার বলেছিলাম, আকার ইঙ্গিত করে বুঝিয়েছিলাম কিভাবে দড়ি টানাটানি একটা কন্ট্যাক্টেবল ফোর্স, শুনে নেই। আচ্ছা, কি বললাম? টেনশন, টেনশন হলো একটা কন্ট্যাক্টেবল ফোর্স। কিভাবে দেখি আমরা কিভাবে? মনে কর এই দড়ি আছে একটা, এই একটা ব্লক ঝুলছে, তাহলে নিচে দিয়ে কি কাজ করছে? এমজি, বলেছিলাম 1000বার। এবার নিচের দিকে এমজি কাজ করতে হবে, উপর দিকে কি কাজ করে? সবসময় এমজির অপোজিটে এন, নর্মাল রিয়াকশন, তাই তো? এইটাই তো টেনশন। কেন কেন বলছি সবসময় মনে রাখবি, একটা ফোর্স যদি এদিকে কাজ করে, ওকে যদি কেউ ব্যালেন্স করতে পারে, প্লিজ মন দিয়ে শোন, একটা ফোর্স যদি এদিকে কাজ করে বা এদিকে কাজ করে, ওকে যদি কেউ ব্যালেন্স করতে পারে তাহলে একমাত্র ফোর্সই পারবে। যেমন বাড়িতে দাঁড়িপাল্লা ছোটবেলায় করতিস না, দাঁড়িপাল্লা, ওই যে সবজি বাজারে যে যেত, ওইখানে এক পাশে বাটখারা রাখে পাথরগুলো, আর এক পাশে সবজি আলু টালু রাখে, এবার মাপে না? তাহলে এক পাশে কি মাপছে? ওয়েট মাপছে। আরেক পাশে কি দিতে হচ্ছে? ওয়েটই দিতে হচ্ছে। তার মানে এক পাশে যদি ওয়েট থাকে তাহলে আরেক পাশেও ব্যালেন্স করার জন্য ওয়েট দিতে হবে, এক পাশে যদি ফোর্স থাকে তাহলে আরেক পাশেও ব্যালেন্স করার জন্য ফোর্সই দিতে হবে। তো আলটিমেটলি এই পাশে যদি ফোর্স কাজ করে, ওকে ব্যালেন্স করার জন্য এই পাশে একটা ফোর্স দিতে হবে। তো আমি কি বললাম? এই পাশে এমজি একটা কি? ওয়েট। মানে ওয়েট কি জিনিস? একটা ওয়েট হচ্ছে একটা গ্র্যাভিটেশনাল পুল, এটাও একটা ফোর্স। কেন ফোর্স? এফ ইকুয়ালস টু এম এ আমরা জানি। এটা কি? গ্র্যাভিটেশনাল। এটা হচ্ছে এক্সিলারেশন। আর কোনো অবজেক্টকে যদি ওর নিচের দিকে টানে তাহলে ওটা কি হবে? গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন, মানে এম জি। তাহলে এফ ইকুয়ালস টু এম জি। এটা কার ফোর্স? এটা আর্থ টানছে। কাকে টানছে? এই ব্লকটাকে টানছে। ওই জন্য এম জিটাও একটা ফোর্স, তাহলে এনটাও একটা ফোর্স, এই জন্য দুটোই ফোর্স। তার মানে উপরের দিকে যেটা কাজ করছে সেটা টেনশন, টেনশন নিজেও একটা ফোর্স। আসবো পরে, আবার আসবো, আমি একই জিনিস আবার বুঝাবো পরে, কিছুক্ষণ পরেই। আমি শুধু তোদেরকে এটা বোঝানোর জন্য বললাম যে টেনশন একটা কন্ট্যাক্টেবল ফোর্স, শুধু এইটুকু বোঝানোর জন্য বললাম। টেনশন যখন পড়াবো, নর্মাল রিঅ্যাকশন যখন পড়াবো আবার বুঝাবো। আচ্ছা, নন কন্ট্যাক্টেবল ফোর্স। নন কন্ট্যাক্টেবল ফোর্স কি? যেটা কন্ট্যাক্ট করা নেই, টাচ করা নাই। যেটা টাচ করা নেই বা কন্ট্যাক্টের সাথে নেই। যেমন যেমন হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। কেন গ্র্যাভিটেশনাল ফোর্স একটা নন কন্ট্যাক্টেবল ফোর্স? কারণ হচ্ছে কোনো একটা অবজেক্টকে যদি উপর থেকে টানছে, উপরে ঢিলি, তাও ওর মধ্যে গ্র্যাভিটেশনাল পুল কাজ করছে, ওকে টাচ করে থাকতে হয় না? হয় না। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স একটা নন কন্ট্যাক্টেবল ফোর্স। আর কি আছে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। আর কি আছে? ম্যাগনেটিক ফোর্স। বুঝতে পারছিস? এবার তোরা নোট ডাউন করবি কি করে? নোট ডাউন করবি হচ্ছে এই যে ফোর্স লিখবি, ফোর্স লিখে ব্লক আঁকাবি, ব্লক আঁকিয়ে লিখবি এটা রেস্ট কন্ডিশন, তারপরে আবার ঠেলবি, আবার লিখবি এখান থেকে একটা ফোর্স অ্যাপ্লাই হলো, তারপরে কি একটা মোশন স্টেটে চলে গেল, মোশন স্টেটে যাওয়ার পর নিচে লিখবি যে ফোর্স
ফোর্স এটা হচ্ছে স্টেট চেঞ্জের জন্য রেসপন্সিবল, মানে স্টেট চেঞ্জ করে মেইনলি ফোর্স। ফোর্স কি করে? স্টেট চেঞ্জ করে। এই যে রাইট চিহ্ন দিয়ে দিলাম, এটা রাইট চিহ্ন। ফোর্স মেইনলি স্টেট চেঞ্জ করে। তারপরে কি কন্ট্যাক্টেবল আর নন কন্ট্যাক্টেবল ফোর্স। কন্ট্যাক্টেবল ফোর্স কি? নর্মাল রিয়াকশন, ফ্রিকশন, টেনশন হচ্ছে কি বলে কন্ট্যাক্টেবল ফোর্স। এটা মেইনলি ফোর্সের টাইপ। এই দেখ এবং দাগ দিয়ে লিখবি কন্ট্যাক্টেবল, নন কন্ট্যাক্টেবল। নোট করা শেখাচ্ছি, এভাবে নোট করতে হয়। নন কন্ট্যাক্টেবল ফোর্স কি? গ্র্যাভিটেশনাল ফোর্স। তারপর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এন্ড ম্যাগনেটিক ফোর্স। সবার নোট ডাউন করা হয়ে গেছে? যদি নোট ডাউন করা হয়ে যায় তাহলে বল, আমি নেক্সট পেজ চেঞ্জ করবো। হয়ে গেছে? এগিয়ে যাই। এবার এক এক করে সব করি। এখানে নর্মাল রিঅ্যাকশন পড়বো, তারপরে ফ্রিকশনও পড়বো, কিন্তু ওটা আবছা করে পড়বো, ফ্রিকশন পড়ে আছে। টেনশন পড়বো, গ্র্যাভিটেশনাল ফোর্স পড়বো, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স পড়বো, ম্যাগনেটিক ফোর্স পড়বো, কিন্তু সব অল্প অল্প করে। সবার আগে পড়ছি গ্র্যাভিটেশনাল ফোর্স। বললাম আমি গ্র্যাভিটেশনাল ফোর্স, তার মানে এটা একটা ফোর্স, কারণ আমি বলছি তো মুখে যে গ্র্যাভিটেশনাল ফোর্স, তার মানে এটা ফোর্স বেশ। কিন্তু কার ফোর্স? এই ফোর্সটা কে অ্যাপ্লাই করছে? এই ফোর্সটা অ্যাপ্লাই করছে আর্থ, কারণ গ্র্যাভিটি আছে। তার মানে গ্র্যাভিটি নিজে একটা ফোর্স। আচ্ছা, এই ফোর্সটাকে কিভাবে বুঝবো? এই ফোর্সটা কি? এই ফোর্সটা হচ্ছে সেটাই, একটা আর্থ প্রত্যেকটা অবজেক্টকে নিজের কেন্দ্রের দিকে টানছে, নিজের সেন্টারের দিকে টানছে। আয় সবাই আমার সেন্টারের দিকে আয়। এই যে ফোর্স, এই অ্যাট্রাকশন ফোর্সটাকে বলা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। কে কে কাকে টানছে? শুধু আমাদেরকে না, সবাইকে টানছে, সবাইকে, পুরো ইউনিভার্সের যতজন আছে সবাইকে টানছে। এবার বিষয়টা হচ্ছে, যদি সবাইকে টেনে থাকে তাহলে সূর্য, এই স্যাটার্ন গুলো আমাদের পৃথিবীর উপচে পড়ছে না কেন? কারণ হচ্ছে ওরাও তো টানছে, সবাই সবাইকে টানছে নিজের কেন্দ্রের দিকে। তাহলে যার ফোর্স বেশি সে চলে যাবে ওর দিকে। এবার হিসাব মতন দেখা যায় সবার থেকে সানের ফোর্স বেশি, সান আসলে সবাইকে টানছে, এই জন্য কেউ যায় না। তো সেগুলো গ্র্যাভিটেশনাল ফোর্সের ব্যাপার। ওটা যখন আমরা গ্র্যাভিটেশন পড়বো চ্যাপ্টারটা, তখন আমরা ভালো মতন করে জানবো। তো আপাতত শুধু জেনে রাখ, গ্র্যাভিটেশন একটা ফোর্স, যেই ফোর্সটা কি এই আর্থ আছে, এই যে মানুষটাকে ও নিজের সেন্টারের দিকে টানছে। কি ফোর্সে টানছে? এর হচ্ছে মাস হচ্ছে এম, আর ওর গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন হচ্ছে জি। তাহলে আমরা ফোর্স ইকুয়ালস টু কি জানি? এফ ইকুয়ালস টু কি? এম এ, মানে এম এ জানি না, এফ ইকুয়ালস টু এম এ সবাই জানে। এবার আর্থের জন্য কি হবে? আর্থের জন্য হবে এই এমটা হবে এই লোকটার এম, আর এটা কি হবে? জি হবে। কেন জি হবে? কারণ জি ইকুয়ালস টু কি? গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন না, গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন। তাই তো? বুঝতে পারলি সবাই? কোনো কনফিউশন হলে বলবি, তোদেরকে মার দিচ্ছি তার মানে এই না যে না বুঝলে বলবি না, 100বার বলবি, কিন্তু আমি চাই আলটিমেটলি পড়া হোক। তোরা যদি বলিস যে স্যার আর লাঠি উঠায়েন না, আমরা প্রত্যেক দিন পড়ে আসবো, শুধু একটু কম বেশি হতে পারে তাও চলবে, কিন্তু তোরা পড়ে আসিসই না, সেজন্য লাঠি উঠাতে বাধ্য হলাম। যাই হোক, হলো তো জি ইকুয়ালস টু কি? গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন হয়ে গেল। তাহলে এফ ইকুয়ালস টু কি হলো? এম জি হলো। তাহলে এইটা কি? এইটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। এইটা কি? এই ফোর্সটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, জিএফ। ঠিক আছে, বোঝা গেল সবাই? এগিয়ে যাই। তারপরে কি আছে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। হালকা করে জেনে নি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কি। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এখানে কি আছে? ইলেকট্রো একটা ওয়ার্ড আছে না, তার মানে ইলেকট্রিকের সাথে জড়িত। তার মানে ইলেকট্রিক যদি থাকে তার মানে নিশ্চয়ই চার্জ আছে। চার্জ আছে বলে তো ক্লাস 10 ছোটবেলা থেকে পড়ে এসেছিস, চার্জ যেখানে আছে সেখানে ইলেকট্রিসিটি আছে, তাই তো? চার্জ আছে বলে কারেন্ট পাস হচ্ছে, কারেন্ট পাস আছে হচ্ছে বলেই ওখানে কারেন্ট লাগছে আমাদের, তাই তো?
এবার তার মানে চার্জ আছে মানে কি, এরা বলছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হচ্ছে কাইন্ড অফ কুলম্বস ফোর্স, তাই তো? কুলম্বস ফোর্স, কুলম্বস ফোর্স মানে বলেছে এই যে চার্জ পাস হচ্ছে, এই তারগুলো দিয়ে কি পাস হচ্ছে, কারেন্ট না, অ্যাকচুয়ালি চার্জ পাস হচ্ছে, ইলেকট্রন। তো কি করবি, এখান থেকে দুটো ইলেকট্রন তুলে নিয়ে আয়, যেটা আমি বলেছি, দুটো তুলে নিয়ে এলেই এই যে দুটো ইলেকট্রন, এদের সাইন কি, দুজনেই নেগেটিভ, ইলেকট্রন তো নেগেটিভ। এবার ইলেকট্রন নেগেটিভ বুঝলাম, দুজনেরই সাইন নিশ্চয়ই নেগেটিভ, একজনের সাইন পজিটিভ একজনের সাইন নেগেটিভ তো হবে না, দুজনেরই সাইন নেগেটিভ। এবার সেম সাইন কি করে, পরস্পরকে রিপেল করে, আর অপোজিট সাইন পরস্পরকে অ্যাট্রাক্ট করে, মানে প্লাস আর মাইনাস পরস্পরকে অ্যাট্রাক্ট করবে, অ্যান্ড নেগেটিভ বা পজিটিভ পরস্পরকে রিপেল করবে। বেশ, তাহলে করি, ছবি আঁকি। এটা হচ্ছে একটা ইলেকট্রন, বা ইলেকট্রন বাদ দে না, যে কোনো চার্জ, নেগেটিভ চার্জ মাইনাস কিউ, আরেকটা চার্জ আছে মাইনাস কিউ। তাহলে এরা একে অপরকে রিপিল করবে মানে কি, তার মানে একটা ফোর্স ধাক্কা দিচ্ছে, পুশ অর পুল, ব্যাপারটা এরকম কানেক্টটা। তাহলে পুশ অর পুল যদি হয়ে থাকে তার মানে নিশ্চয়ই ওখানে একটা ফোর্সের গল্প আছে। এই ফোর্সটা কি বলে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। আর স্ট্যাটিক মানে কি, স্ট্যাটিক মানে এরা, আমি যে ওই যে ওখান থেকে তুলে নিয়ে এলাম, তুলে নিয়ে এসে বসিয়ে দিলাম, তার মানে এরা এখন রেস্ট কন্ডিশনে আছে, এরা মুভ করছে না। আমি জাস্ট বের করতে চাই এদের মাঝখানের ফোর্স কত, একজনের যখন ধাক্কা যে দিচ্ছে কত জোরে দিচ্ছে, বোঝা গেল? এটাকে বলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এবার ম্যাগনেটিক ফোর্সে আসি। আচ্ছা, ম্যাগনেটিক ফোর্স কি হওয়া উচিত? আচ্ছা আমাকে একটা কথা বল, মনে কর তোর হাতে একটা চুম্বক আছে, ম্যাগনেট, তোর এই হাতে একটা ম্যাগনেট আছে। এবার একটা কথা বলতো, ওরা এখান থেকে এখানে যদি থাকে, মনে কর নর্থ পোল সাউথ পোল, নর্থ পোল কি করে, পরস্পরকে রিপেল করে, এন্ড নর্থ পোল সাউথ পোল মিউচুয়ালি অ্যাট্রাক্ট। বেশ, বুঝলাম। আমি মনে কর এই পাশে নর্থ পোল রাখলাম, এই পাশে নর্থ পোলই রাখলাম, তাহলে কি করে পরস্পরকে রিপেল করবে? কিন্তু ওরা এখান থেকে রিপেল করতে পারবে? পারবে না। এখান থেকে পারবে না। কেন পারছে না? কারণ ডিস্টেন্সটা খুব বেশি। এবার আমি যদি ডিস্টেন্সে কমিয়ে আনি, এবার রিপিল করবে না? করবে। তখন ডিস্টেন্সটা কমে গেছে, তার মানে কাইন্ড অফ এই যে রিপিল যে করছে, আমি কি বললাম, পুশ অর পুল, আলটিমেটলি ওটা তো ফোর্স। তার মানে এই যে দুটো ম্যাগনেট যদি রাখি, একটা নর্থ পোল একটা সাউথ পোল, এইখানেও যদি নর্থ পোল আর সাউথ পোল রাখি, এখানে অনেক ব্যাপার আছে। এখানে ফিল্ড লাইন্স আছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, ইলেকট্রিক ফিল্ড লাইন্স, অনেক কারণে হয়, আমি ওগুলো কিচ্ছু বলবো না, সব ক্লাস 12-এ। কিন্তু বিষয়টা হচ্ছে এই নর্থ পোল একে অপরকে রিপেল করবে। রিপেল কিভাবে করবে? মানে একে এদিকে ঠেলবে, আর একে এদিকে ঠেলবে, তাহলে এটা একটা ফোর্স। কি ফোর্স? ম্যাগনেটিক ফোর্স। বোঝা গেল? মানে এরা একই না হতে চায়। একই না হতে চায় মানে মানে হ্যাঁ, অপোজিট, মানে ওরা অপোজিট বলতে ওরা নিজেদের রিপিল করছে। আচ্ছা আমাকে একটা কথা বল, এতটুকু যে পড়লি, কোনো জায়গায় কোনো কনফিউশন থাকলে আমাকে এখনই বল। কোনো একটা লাইনেও কনফিউশন থাকলে বল, যে দাদা বা স্যার ওই জায়গাটা একটু ভালো বললে ভালো হয়, বা এরকম যদি হয় যে আমার মনে হচ্ছে ওই জায়গাটা একটু অল্প বুঝছি, ওই জায়গাটা একটু ভালো মতো বুঝতে পারবো, বল। এই যে আমি বললাম, এই যে সুইচ দিলাম, এইটা তো সুইচ না, ওই যে ওখানে সুইচ দিলাম, সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে ফ্যান ঘোরে, সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে লাইট জ্বলে। আচ্ছা আমাকে একটা কথা বল, কিভাবে লাইট জ্বলছে? তার মানে নিশ্চয়ই কোনো সোর্স আছে যেখান থেকে কারেন্ট প্রডিউস হয়, কারেন্ট প্রডিউস করলো, পরে এখান থেকে লাইট পাস করালো, মানে বাচ্চাদের মতো করে যদি ভাবি, এটার মধ্যে ইলেকট্রন পাস হয়, মানে ব্যাপারটা এরকম আর কি খানিকটা। এবার হয় কি, এই তারগুলোর মধ্য দিয়ে আমরা যদি বলি না, তারের মধ্যে দিয়ে কি যায়, আসলে কারেন্ট যায় বলি, তাই না? বেসিক্যালি যেটাই বলি যে কারেন্ট যাচ্ছে, কারেন্ট অ্যাকচুয়ালি কি, আই ইকুয়ালস টু অ্যাকচুয়ালি ডিকিউ ডিটি, মানে কিউ বাই টি। হ্যাঁ ওই তো, কিউ বাই টি মানে কি, কত চার্জ যাচ্ছে কত সময়ে, ঘুরে ফিরে চার্জই তো বললাম। তার মানে কি, নিশ্চয়ই এখান থেকে চার্জ পাস হচ্ছে, তারগুলোতে কি যাচ্ছে, ইলেকট্রন পাস হচ্ছে, চার্জ পাস হচ্ছে, নাকি কারেন্ট বলে কিছু হয় না। কারেন্ট এটা জলের মতন, কার মতন? জলের মতন। জল একটা ফ্লুইড। সিমিলারলি কারেন্ট হচ্ছে এটা এয়ারের মতন, কারেন্টের মধ্যেই ইলেকট্রন, যে কারেন্ট বলে কিছু হয় না, একটা ফ্লো অফ ইলেকট্রনকেই কারেন্ট বলে।
একটা ফ্লো অফ ইলেকট্রনকে কারেন্ট বলে, বুঝতে পারছিস? তো ওখান থেকে আমি দুটো ইলেকট্রন তুলে নিয়ে এলাম, তুলে নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম, এখানে বসিয়ে দিলাম এই দুটো ইলেকট্রন। এই দুটো ইলেকট্রন যে রয়েছে এদের প্রত্যেকের সাইন কি? নেগেটিভ। নেগেটিভ নেগেটিভ একে অপরকে কি করে? রিপিল করে। রিপিল করে মানে কি? আইদার পুশ নতুবা পুল করছে, তার মানে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ওই ফোর্সটাকে বলে ইলেকট্রো। তাহলে পুল করবে, করবে কখন করবে? যদি এ পজিটিভ হয় এ নেগেটিভ হয়। আমি ইলেকট্রন না নিয়ে যদি, তাহলে পুল করবে না। হ্যাঁ, ইলেকট্রন যদি হয় তাহলে না, তাহলে পুল করবে না, পুশ করবে। ঠিক আছে, বুঝতে পারছিস? কোনো কনফিউশন এটুকু অবধি? এগিয়ে যাই। এবার কি ছিল পরের এটা? এবার কন্ট্যাক্টেবল ফোর্সে আসি। নর্মাল রিয়াকশন, ফ্রিকশন, টেনশন। চল ঠিক আছে, ফার্স্টে নর্মাল রিয়াকশন লেখ, উপরে হেডিং দে নর্মাল রিয়াকশন। আমি এই ফটোগুলো তুলে কোনো একজন স্টুডেন্টকে পাঠিয়ে দেবো যেগুলো করাচ্ছি। তোরা যদি মনে হয় তোরা বাড়ি থেকে ফ্রেশ করতে পারিস না, তাহলে এগুলো নিচ্ছি, এগুলো গিয়ে ফ্রেশ করবি। এগুলোই সুন্দর করে ছবিগুলো আঁকাবি। ডেফিনেশন আসে না, আর ডেফিনেশন যদি আসে সেই ডেফিনেশনগুলো আমি তোকে শুক্রবার করে লিখিয়ে দিই, তাই না? আর ওটার উপরেও আবার পরীক্ষা হয়। তো সেই জন্যই বললাম ওই লেখাগুলো ঠিক আছে, আপাতত কনসেপ্ট বোঝ, বুঝে অ্যাটলিস্ট নিউমেরিক্যালগুলো করার চেষ্টা কর। আচ্ছা, এগিয়ে যাই। নর্মাল রিয়াকশন, আমি তোদেরকে আমি এটাও করব তোদের জন্য। আমি বলেছিলাম ফর্মুলা শিট মনে আছে? আমি তোদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারের ফর্মুলা শিট দিয়ে দেব। মানে এর বাইরে কোনো ফর্মুলা নেই, তোকে ফর্মুলা খুঁজতে হবে না, তুই শুধু ফর্মুলাগুলো মুখস্থ করবি, যাতে নিউমেরিক্যালসের টাইমে ফর্মুলাগুলো ক্লিক করতে পারিস। বুঝলি? যেমন a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটার কোনো এক্সপ্লেনেশন জানিস তোরা? জানিস না, এক্সপ্লেনেশন জানিস না, তো তোরা মুখস্থ করে গেছিস। ওরকম করে পারলে মুখস্থ করে যা, কনসেপ্ট বোঝ আর ফর্মুলা মুখস্থ কর। অ্যাটলিস্ট তোরা 11 ভালো হয়ে যাবে, তোর নিট ভালো হয়ে যাবে। আমি আর কি করতে পারি? কনসেপ্ট বুঝাচ্ছি, কনসেপ্ট বুঝে নিউমেরিক্যাল করাচ্ছি, ফর্মুলা শিট দিয়ে দিচ্ছি। এর থেকে তো বেশি একটা টিচারের পক্ষে কোনোদিনও করা সম্ভব না। এখন বাকি তোদের পড়া, তোরা পড়াশোনা যদি করিস তাহলে হবে, আর যদি না করিস তাহলে মার খেতে থাকবি। আলটিমেটলি পড়তে তো হবেই। নর্মাল রিয়াকশন, নর্মাল রিয়াকশন, আমি বললাম রিয়াকশন, তার মানে নিশ্চয়ই কোনো অ্যাকশন হচ্ছে, তাই না? এটা একটা রিয়াকশন, নিশ্চয়ই কোনো অ্যাকশনে হয়েছে। এবার অ্যাকশনটা কি জানিস? অ্যাকশনটা হচ্ছে এই যে আমি দাঁড়িয়ে আছি, দেখ একই কথা, ইস ভালো লাগে না বলতে বলতে। কি বললাম? এই যে আমি দাঁড়িয়ে আছি, আমি যে দাঁড়িয়ে আছি আমাকে কে টানছে? আর্থ টানছে। তার মানে কে অ্যাকশন করছে? আর্থ অ্যাকশন করছে। তার মানে এখন এভরি অ্যাকশন হ্যাজ এ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তার মানে আমার ওপর অ্যাকশন হলো, কি অ্যাকশন হলো? আর্থ আমাকে টানছে কোন দিকে? নিজের কেন্দ্রের দিকে, নিজের সেন্টারের দিকে। বেশ বেশ, টানছে। এবার নিউটনের থার্ড ল অনুযায়ী আমার একটা রিয়াকশন আসবে, ইকুয়াল অ্যান্ড অপোজিট। তার মানে কি? আমি যদি আর্থের ওপর দাঁড়িয়ে থাকি, আর্থ আমার টানছে কোন দিকে? নিজের সেন্টারের দিকে, যেটাকে আমরা বলি এমজি। এটাই ফোর্স। কি ফোর্স? গ্র্যাভিটেশনাল ফোর্স, টানছে। নিশ্চয়ই এই যে এই জায়গাটা, কোন জায়গাটা? এই যে পাকাটা আমাকে উপরের দিকে ঠেলবে। তার জন্যই তো এবার উপরের দিকে ঠেলবে মানে কি? তার মানে হচ্ছে যতটা ওয়েট আমার 60 কেজি নিচের দিকে, ততটাই ও উপরের দিবে 60 কেজি উপরের দিকে, যাতে আমি ঢুকে না যাই পাকার তলায়। যদি কোনোভাবে এই 60 ও না দিত, তাহলে কি হতো? তাহলে আমি ভিতরে ঢুকতে থাকতাম। মনে করো আমি 55 দিল, তাহলে কি হতো?
তাহলে 5 কেজি তো নিচের দিকে এখন ঢুকে যাচ্ছি, তার মানে আস্তে আস্তে করে ধসে যেতাম। এটা কোথায় হয়? এটা দলদলে হয় না, দলদলে ডেজার্টে হয়। কেন হয়? কারণ ওই যে পাকাটা যে আছে, ওই পাকাটা আমাকে প্রপার রিয়াকশন দিতে পারছে না, আমাকে উপরে ধরে রাখতেও পারছে না, এই জন্য আমি ঢুকে যাচ্ছি আস্তে আস্তে। বুঝতে পারলি কি বললাম? তার মানে নর্মাল রিয়াকশন বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, n ইকুয়ালস টু mg হয়, যদি ওই অবজেক্টটার উপর নিচে কোনো মুভমেন্ট না থাকে, অবজেক্টটা এরকম যদি না করে। যদি এরকম করে তাহলে mg বড়। বোঝ, আবার বোঝ। না না, ধরলাম, হলো হলো, হ্যাঁ। বল তো কেন ঢুকবে? সরু, সরু, ওখানে প্রেশার বেশি দিচ্ছে, ওটা তো বালির জন্য পুরোপুরি। আচ্ছা আমার কথা বলতো বাবা, তোরা পাকার ওপর দাঁড়িয়ে থাকতে পারিস না? সবাই থাকতে পারে, দাঁড়িয়ে থাকতে পারে, তোরা জলের ওপর দাঁড়িয়ে থাকতে পারিস না কেন? এখনই বুঝে যাবে পাকা। আচ্ছা আচ্ছা, পাখাটা মানে কি জানি, মানে সেটা সলিড জিনিস আর ওয়াটারটা লিকুইড জিনিস। তাতে তার সাথে কি সম্পর্ক? তাতে মানে যে কি বলি, তখন তো আমরা দাঁড়ায় থাকতে পারবো না, না লিকুইডটাতে। এটা তো তুই ফিজিক্স দিয়ে বুঝতে পারলি না। ফিজিক্স, পাকা পাকা তার মানে স্থির। এসকেলেটারে তুই ভিতরে ঢুকে যাস, এসকেলেটার চললে। হ্যাঁ তাইলে কথা এক জায়গায় সব জায়গায় খাটবে, একটা ল এগুলো। এরকম তো না এক জায়গায় আমি এক কথা বলবো, আরেক জায়গায় ওটা অন্য ব্যাপার, ওটা অন্য ব্যাপার, এরকম চলাতে পারবো না। তাহলে তোর কেমিস্ট্রি হয়ে গেল এক্সেপশন। হ্যাঁ তাই এটাই তো বললাম, এসকেলেটার তো চলছে। তো ঘুরে ফিরে ওর কথা বললো যে সলিড আর লিকুইড, তাহলে না, ওটা ওটা অ্যাকচুয়াল ডিফারেন্ট না। জলের তো পার্টিকেলসগুলো মুভ করতে থাকে, স্পেস আছে, তো ওটার জন্য আমরা তো হয়তো ঢুকে যাই, মানে কিন্তু এটা রিজন নয়। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ভাব এই একটা বোতল আছে, বুঝবি, আমি একটা বোতলকে ফোর্স অ্যাপ্লাই করলাম, কোন দিকে? এদিকে। ওর ও আমাকে কি করে ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন দেবে। ওজন তো নিচে দিয়ে কাজ করবে, নর্মাল রিয়াকশন উপরে দিয়ে কাজ করছে, ওই জন্য উপর নিচে কোনো মুভমেন্ট নেই, আছে না। এবার আমি বললাম ওটা তার মানে n ইকুয়ালস টু mg হয়ে গেল, ক্যান্সেল আউট, বাদ গেল, ওটা বাদ। এবার আমি ফোর্স অ্যাপ্লাই করলাম এই দিকে। এবার নিউটনের থার্ড ল অনুযায়ী কি হবে, ইকুয়াল এন্ড অপোজিট রিয়াকশন, তাহলে নেট এফ কত, 0 হয়ে গেল না? তাহলে একে আমি ফোর্স দিলে এ তো এগোবে না, তাহলে এগিয়ে যাচ্ছে কেন? আপনি আরেকটা ফোর্স অ্যাপ্লাই কোন ফোর্স অ্যাপ্লাই করলাম একটা? দেখেছেন, এই যে শরীরের ফোর্স। তো ওটাই তো বললাম, আমার এই ফোর্স এইদিকে, তুইও বোঝ, সবাই বোঝ, আমার একটা ফোর্স এইদিকে দিলাম, তাহলে ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স তো পাচ্ছি আমি, তাহলে নেট ফোর্স 0 হয়ে গেল, এফ মাইনাস এফ হয়ে গেল, কারণ ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স, এফ মাইনাস এফ 0 হয়ে গেল, তাহলে নেট এফ 0, তাহলে অবজেক্টটা তো এই যে ফর্মুলা এফ ইকুয়ালস টু এম এ, নেট এফ হচ্ছে 0 হয়ে গেল, তাহলে অবজেক্টটা এক্সেলারেশন তো 0 হবে, তাহলে অবজেক্টটা মুভ করে করছে। বেসিক্যালি ব্যাপারটা এটা ভাব, ও যদি আমাকে সমান আর বিপরীত ধাক্কা দিত, তাহলে ও তো দাঁড়িয়ে থাকতো, যাবো না আমি, দাঁড়িয়ে থাকবো, তাই না? মাস কম, মাসের কার মাস কম, তাই জন্য এগিয়ে যাচ্ছে। তাহলে আমি এটা কোনো ভারী অবজেক্ট যেটা মাস আমার থেকেও বেশি, আমি ওকে ঠেলে পাঠাতে পারবো না? অবভিয়াসলি পারবো, কেন পারবো না, শক্তি দিয়ে পারবো, তখন ফোর্স অ্যাপ্লাই করছি। এই বিল্ডিং, আরে বিল্ডিং, আচ্ছা ধর আমার ওয়েট কত, 60 কেজি, আমি 100 কেজি করে বস্তা তুলতে পারি না বোকা? ওটাতে এখন কি কন্ডিশন আলাদা হচ্ছে? তো ঘুরে ফিরে আমি একটা কথা বলছি যে, আরে লিমিটের কথা করতে আসছে এখন, আমাকে তুই লিমিটের দিচ্ছিস কেন? লিমিটের তো কোনো কনসেপ্টই নেই এখানে, জাস্ট ফর্মুলা। যে আমি বললাম একটা অবজেক্টকে যদি আমি ইকুয়াল ফোর্স দেই, তাহলে ও আমাকে ইকুয়াল আর অপোজিট ফোর্স দেবে। সবাই শোন, সবাই পার্টিসিপেট কর। একটা ফোর্সকে আমি ফোর্স দিলাম, ও আমাকে ইকুয়াল আর অপোজিট ফোর্স দিচ্ছে, সিম্পল কনসেপ্ট। তাহলে নেট ফোর্স হচ্ছে 0, তাহলে তো এর এক্সেলারেশন হওয়ার কথাই না। কিন্তু ও তো এখানে ওই যে ছিল, এই ফোর্সটা ছিল, হ্যাঁ বল। ও তো এখানেও ফোর্স দিতেছে, মানে আর্থের মানে তো ওটা তো আর তো টানতেছে না এনজি। এই বোতল আছে, বোতলটাকে নিচে দিকে কে টানতেছে, আর কোন দিকে, নিচের দিকে, কত এমজি, উপর দিকে কি কাজ করছে, নর্মাল রিঅ্যাকশন, কোনো ডাউট হতে পারে? এবার আমি বললাম আমি এইদিকে ফোর্স অ্যাপ্লাই করলাম এফ এ,
আমাকে অপোজিট দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে না, নিউটনের থার্ড ল। হ্যাঁ তাহলে কি ইকুয়াল এন্ড অপোজিট করবে না? হ্যাঁ। তাহলে আমি যদি এফ করি, ও তো আমাকে এফ করতেছে, তাহলে তো নড়বে না তাহলে। তাহলে তো নড়া কথা না, নড়ছে কেন? নড়তেছে কেন? সেটা তো আমি তোদেরকে জিজ্ঞেস করলাম, নড়তেছে কেন। দেখ তোরা এই জিনিসটাই জানিস না, নিউটনের থার্ড লই বলে তোরা ভালো মতন পারিস, নিউটনের থার্ড লই বুঝতেছিস না। বল, তুই তো টুয়েলভ পার করে, বল তুই বল। তা আমি তো সেটাই বলে ইকুয়াল এন্ড অপোজিট, এই জন্য তো ইকুয়াল অপোজিট হলো বলে তো এইদিকে আমি এফ অ্যাপ্লাই করলাম, আর অপোজিট দিকে আমি এফ পাচ্ছি। তাহলে এ তো নেট ফোর্স 0 হয়ে গেল। এই ফোর্সটা বেশি অ্যাপ্লাই করলে না তাহলে তাহলে কিভাবে হবে, ওটাই তো জিজ্ঞেস করলাম, যে আলটিমেটলি নেট এফ তো 0, তাহলে এক্সেলারেশন কেন 0 হচ্ছে না? এই কোশ্চেনটা শুধু তোদেরকে করিনি, এই কোশ্চেনটা তোদেরকে করছি, এই কোশ্চেনটা আমি আমার টিউশনের স্টুডেন্টদেরকে করছি, আমি ক্লাস 12কে করছি, জেলেটের স্টুডেন্টকে করছি, জেইর স্টুডেন্টকে করছি, কেউই পারে নাই। কেন জানিস তো? কারণ বেস স্ট্রং না, একটাই কথা, বেস নাই কথাতে। ওই পড়ার বেস স্ট্রং না। ও গ্র্যাভিটেশনাল পুলের কথা কেন ভাবছে? এর জন্য তো সমান হয়ে গেল, এটা বাদ, শুধু এখন এইটুকু নিয়ে ভাব। n equals to mg, বাদ ক্যান্সেল আউট ওরা দুজনকে, কারণ ইকুয়াল এন্ড অপোজিট ফোর্সেস, তাই তো নিউটনের থার্ড ল। তাহলে এখানে তো ইকুয়াল এন্ড অপোজিট ফোর্সেস অ্যাপ্লাই হচ্ছে, নিউটনের থার্ড ল। তাহলে এখানে কেন ওরা এদিকে এগিয়ে যাচ্ছে না? এটা একটা কনস্ট্যান্ট ফোর্স। এটা কি মানে চেঞ্জ হচ্ছে এমজিটা টাইমের সঙ্গে সঙ্গে? এইটা না, মানে এইটা তো চেঞ্জ হচ্ছে না, এইটা চেঞ্জ হচ্ছে। চেঞ্জ তো হতে পারে। আমি চেঞ্জ করছি তো, আমি কনস্ট্যান্ট ফোর্সই দিচ্ছি। তাহলে ভাব তুই, তাহলে যদি হিসাব মতন এইটা যদি ইকুয়াল এন্ড অপোজিট ফোর্সেস যদি এগিয়ে যায়, তাহলে হিসাব মতো একেও এগিয়ে যাওয়া উচিত, উপরের দিকে বা নিচের দিকে, তাই না? আমি এটাকে পার্সিয়ালিটি করছি, আমি যদি এদিকে ফোর্স অ্যাপ্লাই করি, ও যদি এদিকে এগিয়ে যায়, তাহলে ও তো এদিকে অ্যাপ্লাই করছে, দিক না রিয়াকশন দিক গা, তাও ঢুকে যাক। ঢুকছে না কেন? কথা কি বুঝতে পারছিস? বাংলা কথাগুলো বাংলায় বলছি তো, ইংলিশেও বলছি না। বুঝতে পারছিস সবার কথাগুলো? বল কেন হচ্ছে? চারিদিকে আর কি এই যে ফোর্স অ্যাপ্লাই হইতেছে না, আমি কোশ্চেন তোদের কাছে রাখলাম, সবাইকে আমি একদিন করে সময় দিছি, তোদেরকে সময় দিলাম, কালকে তো আসতেছিস, কালকে আমার অ্যান্সার চাই। এবার বিষয়টা হচ্ছে কোনো হেল্প নিবি না নেটের। যত স্টুডেন্টগুলোকে আমি জিজ্ঞেস করেছি, তারা সৎ থেকে কেউ নেটের হেল্প নেয়নি, সবাই পারেনি বলছে, তো ওদেরকে আমার বোঝাতে সুবিধা হয়েছে। এবার তোরা যদি কোনো টিচার বা নেটে হেল্প নিস, তাহলে গিয়ে তোরা আমার কাছে বুঝবি না, আমি বলবো হ্যাঁ ঠিক বলেছিস, আমি বুঝাবো না আর। কিন্তু তোদেরকে আমি একটা রিকোয়েস্ট করলাম, এটা রিকোয়েস্ট, কারণ আমার কাছে আর কোনো অপশন নেই, তো বাড়ি গিয়ে চেক করবো না তোর দেখছিস কি দেখছিস না। তো রিকোয়েস্টটা হচ্ছে তোরা নিজের মাথা খাটাবি, খুব মাথা খাটা এই জায়গাটায়, যে কেন তো ঠিকই তো, স্যার তো এটা কী বললো, এমজি নিচের দিকে কাজ করছে, আবার এন উপরের দিকে কাজ করছে, এমজি নিচে এন উপরে, দুটোই সমান, ওই জন্য উপর নিচে কোনো মুভমেন্ট হচ্ছে না। তাহলে ঠিক তো, আমি যদি এদিকে ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে ও তো ইকুয়াল এন্ড অপোজিট ফোর্সে দিচ্ছে এদিকে, তাহলে কেন এগিয়ে যাচ্ছে? এটা ভাব, মাথা পাগল করার মতন করে ভাব, খেতে খেতে যাতে গলায় আটকে যায় খাবার, এত ভাব। পরের দিন আমাকে বল যে স্যার এত ভাবলাম কিন্তু পারলাম না, এইটা তো এটার জন্য হচ্ছে, এটা ঢোকার সঙ্গে সঙ্গে বল, তাহলে বুঝবো যে হ্যাঁ তোরা প্রচুর ভাবছিস, তোরা পাগল হয়েছিস জানার জন্য যে ব্যাপারটা কি। তো তোর কাছে এই কোশ্চেনটা থাকলো, আমি এগিয়ে যাচ্ছি। তো নর্মাল রিঅ্যাকশনই বোঝানোর আমার মেন কথা ছিল, এগুলো তো ঠিক আছে। ঠিক আছে, আমি যখন জেলেটের ক্লাসে এই কোশ্চেনটা করেছিলাম, তখন ওরা আমাকে পড়তেই দিচ্ছিল না, পড়াতেই দিচ্ছিল না, ওরা পাগল হয়ে যাচ্ছিল যে কী ব্যাপার, কেন হচ্ছে না। কারণ ওইটাই বললাম যে ভাবনাটা খুব থাকা দরকার, ভাবতে লাগবে। তো নর্মাল রিয়াকশন হয়ে গেল। এরপরে কি ছিল আমাদের? টেনশন। কেমন টেনশন? কেমন টেনশন? হ্যাঁ কেমন টেনশন তোরা বল। কিরে? তেমন টেনশন যেমন টেনশন শোনার আগে। হ্যাঁ না না না, ওটা তো বুঝছিস, আমার কথাটা শোন। কেমন টেনশন আগে সবারটা শুনি। কেমন টেনশন?
তেমন টেনশন যেমন আমি বললাম টেনশনটা কি? মানে ওই অপোজিট, তাই তো? আমি বললাম এই টেনশন না। কেমন টেনশন? যখন আমি কালকে কোশ্চেন ধরছিলাম, সবাইকে পেটাচ্ছিলাম, তার ভিতরে যে ভয় কাজ করতেছিল যে কত জোরেই মারতেছি আমি, ওটা হচ্ছে টেনশন। যেমন তোরা আছে কাজ করলো, খুব কাজ করছে, হ্যাঁ তাই না? তো এটা হচ্ছে টেনশন। এই টেনশনের কোনো ছাড় নেই, মানে এই টেনশনটা আলাদাই টেনশন। এবার তুই হয়তো ভাবছিস যে স্যার আমি এত বড় তাও আমাকে মারছে, ভাবতে পারিস। আমাদের স্যার ছিলেন, বলি একটু কাহিনী বলি। ভাবতে থাক। আচ্ছা তার আগে এমন একটা কথা বলি। আমাদের দাদা ছিল, ইংলিশের দাদা, নাম হচ্ছে বলছিলাম অ্যাটেম্প মরে গেছে, সুইসাইড করে ফেলছে। আচ্ছা শুনি, তো বাকিটা যারা জানিস তারা শোন। তো আমাদের দাদা ছিল সমীরদা নামে, গরু। আমি বেশি পড়ার জন্য মার খাইনি, কারণ আমি ভয় পেতাম খুব। না না, গরুর মতো মারতো, মানে গরুদেরকে কি হারে মারতো ভাবতে পারবি না। আমাকে মারতো, মানে আমাকে সবাইকে মারতো। সমীরদা লাঠি ইউজ করতো না, হাত ইউজ করতো। আংটি ছিল পাঁচটাতে পাঁচটা, আংটিগুলোকে পারলে ঘুরিয়ে ফেলতো, মানে যাতে ওই উঁচু জায়গাগুলোতে লাগে আরো। ঠিক আছে, বুঝতে পারছিস তো? যাই হলো, এটা আলাদা বিষয়। তো দাদাটা পড়াতে ইংলিশ। তো আমাদের মধ্যে এরকম ছিল, আমি ক্লাস 8 থেকে পড়তাম, 12 অব্দি পড়েছিলাম। তো আমাদের মধ্যে এরকম ছিল, ক্লাস 8 থেকে পড়তাম, তো মার দেখে দেখে বড় হয়েছি সমীরদের হাতে। তো এরকম হতো, মনে করি সমীরদের পড়া কালকে সকালে, আজকে না কালকে সকালে 7টা থেকে, দেরিতে করার তো কোনো ব্যাপারই নেই। আর সমীরদের যখন ঢুকতো তখন এইভাবে ঢুকতো। দেখাই একটা ছোট্ট জিনিস, কি দেখা, ওইখান থেকে দেখাই। এইরকম একটা দরজা ছিল, সেম টু সেম, ঠিক আছে? এইভাবে আওয়াজ করে ঢুকতো পুরো। কেন আওয়াজ করে ঢুকতো? সমীরদের আসার আগে বুঝাই কি লাভ হয়েছে এতে, আর কি লাভ হবে তোদের। তো সমীরদের পুরো জোরে আওয়াজ করে ঢুকতো ভিতর দিয়ে, মানে বাইরে, ভিতরে থাকতাম আমরা, বাইরে থেকে দরজা বন্ধ থাকতো। দুটো দরজা ছিল, তো একটা দরজা আমরা ঢুকতাম, আর একটা দরজা দিয়ে সমীরদা ঢুকতো, ঠিক আছে? তো যেই দরজা দিয়ে সমীরদা ঢুকতো সেই দরজা, আর আমরা খালি দরজাতে তাকিয়ে যেতাম কখন দাদা ঢুকবে, এরকম একটা ভয় ভয়, এরকম একটা আওয়াজ করে ঢুকতো। আর যে আওয়াজটা করলো, আমাদের গা হাত পা সঙ্গে সঙ্গে ঠান্ডা, গরম ছিলাম, পুরো ঘুরতে যেতেছিলাম, এই ছেলে মেয়ে একসাথে পড়তে পুরো মজা আসতো, ছোট ছিলাম না, 8 থেকেই বলছি। তো সঙ্গে সঙ্গে গা হাত পা ঠান্ডা। সাইলেন্স কিরকম, তুই জীবনে সাইলেন্স বুঝছিস কিরকম? একটা টাইম পুরো চিৎকার চেঁচামেচি, খোলার সঙ্গে ছিল পিন ড্রপ সাইলেন্স, মানে একটা যদি শুই পড়ে চ্যান 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 করে আওয়াজ করবে, এত শান্ত। সমীরদা ঢুকতো, ঢুকার পর ফার্স্টে হ্যান্ড রাইটিং চেক করতো, বুঝবি আতঙ্কটা কিরকম হচ্ছে। হ্যান্ড রাইটিং চেক করতো। তো হ্যান্ড রাইটিং চেক করতে গিয়ে আর মার্জিন থাকতে লাগবে, মার্জিন সবার। মনে কর কারো খাতায় যদি দেখতো মার্জিন নাই, ফার্স্টে যদি আমি বেশিরভাগ বাঁ হাতে সামনে বসতাম, এরকম করে চর মারতো ডাইরেক্ট, কোনো কথা নেই বার্তা নেই, আতঙ্ক থাকতাম, বললাম না কখন কি এসে পড়বে। চর মারতো, চর মেরে খাতাটাকে নিত, নিয়ে এরকম করে বাইরে, মানে আমরা যেই রাস্তা দিয়ে আসছি, যে সামনে গেটটা, এরকম করে বাইরে ঢিলাতো, বলতো যে একবারে বসে থাক, আরেকটা খাতা বের কর। দুটা খাতা থাকতো, এটাতে হ্যান্ড রাইটিং কপি ছিল, আরেকটা খাতা বের কর, যাওয়ার সময় কপিটা নিয়ে যাবি। এরকম ছুঁড়ে ফেলে দিত খাতা, এরকম একটা আতঙ্ক ছিল। তারপর লিখতে দিত প্যারাগ্রাফ রাইটিং, প্রথম থেকেই প্রত্যেক দিন প্যারাগ্রাফ মুখস্থ থাকতো, প্যারাগ্রাফ রাইটিং লিখতে দিত। আমি কেন এই কথাগুলো বলছি, কারণ আছে বলছি, আমি এমনি না গল্প করার শখ। তো প্যারাগ্রাফ রাইটিং লিখতে দিত, প্যারাগ্রাফ খুঁটিয়ে খুঁটিয়ে চেক করতো সবার, ঠিক আছে? গ্রামাটিক্যাল মিস্টেক দেখতো মেনলি, গ্রামারে মিস্টেক মানে ভুল, তাই তো? তো দেখতো, চেক করতো, চেক করা হয়ে গেল। যার চেক হতো না তাকে হচ্ছে এবার 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 একটা ব্যাপার আছে, প্যারাগ্রাফ তো সবাই লিখতো, ভাবতে পারিস যে প্রচুর স্টুডেন্ট থাকে, তো মানে ব্যাচে পুরো প্রচুর স্টুডেন্ট থাকতো। তো ভাবতে পারিস হয়তো যে দেখে দেখে লেখা যেতে পারে, পাশে বই খুলে, কোনো আতঙ্ক, ওই সার্কামস্ট্যান্সই তৈরি নেই। যে আতঙ্ক প্রথমেই শুরু হয়ে গেছে, ওর সাহস আর কারণ নেই যে কেউ বই খোলার চেষ্টা করবে, মানে আতঙ্ক লেভেলটা বুঝ, ঠিক আছে? এবার প্যারাগ্রাফ না পারার প্রশ্ন নেই, প্যারাগ্রাফ পারতাম, ছোটো পারতাম, ঠিক আছে, মুখস্থ তো আলটিমেটলি। তোরা টেক্সট বুক রিডিং পড়তিস না,
হ্যাঁ। ইংলিশে টেক্সট বুক যেটা হয়, হ্যাঁ। তোরা কিভাবে পড়তিস? না না, ওটা তো বুঝছি, দাঁড়া দাঁড়া জোরে জোরে বাড়িতে মানে কিভাবে পড়তিস ওটা? এই যে এর নাম কি জানি, তুইও শোন, কিভাবে পড়তিস? লাইন দিয়ে হাত দিয়ে। লাইন দিয়ে দিয়ে হাত দিয়ে, আর মানে ওটা 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 পড়া মানে তো ওইটাই পড়া বলতিস। তারপরে পড়া হয়ে গেছে মানে কি? বুঝাইতে লাগতো আবার। এই টিচারকে বুঝাতে লাগতো, হ্যাঁ মানে ট্রান্সলেট করতে লাগতো, হ্যাঁ। তাই না? আর কিছু ছিল তোর তো হ্যাঁ, কোশ্চেন সলভ করা। এবার আমাদের কিভাবে ছিল জানিস? আধা চ্যাপ্টার পরে তো আধা চ্যাপ্টার হতে তুই এক্সপ্লেন কর, কোর্সে তুই বিগিন করতে তুই এক্সপ্লেন কর। এক্সপ্লেন কর। আমাদের কি ছিল জানিস? এক একটা লাইন পড়তে হবে, ওখানে যত ওয়ার্ড আছে সবগুলোর মানে না। খাতা লিখতে লাগতো। ওয়ার্ড নোট করতে তো লাগবেই, ওয়ার্ড নোটটা ফার্স্টে নেবে, যাকে জিজ্ঞেস করে, মনে কর দাঁড় করালো র্যান্ডামলি, আরে তুই ভয় র্যান্ডামলি মাঝখানে দাঁড় করাতে হবে, শুন আতঙ্ক দেখ বুঝবি, দাঁড় করাতো। এবার ওটার জন্য মাইর খেয়েছে, মায়ের খাওয়া, আমার মার খাওয়ার গল্পটাই বলবো, কিন্তু তারপরে তোদের কথাটা বলবো। তো দাঁড় করাতো র্যান্ডামলি, দাঁড়ানোর পর ওর ওয়ার্ড নোটটা নিত, ও কি কি ওয়ার্ড নোট করেছে দেখতো। তুই দেখতো যে কম ওয়ার্ড নোট 4-5টা, অনেকগুলো কঠিন কঠিন থাকতো আগেকার টাইমে, খুব কঠিন কঠিন শেক্সপিয়ারের এই ওর তো কঠিন কঠিন ওয়ার্ড থাকতো। তুই দেখতো কম ওয়ার্ড, বই চাইতো, মানে ওর বইটা দেখতো। বইয়ে এবার নিয়ম ছিল আমাদের, যেগুলো ওয়ার্ড কঠিন সেগুলোকে মার্ক করতে হবে গোল গোল করে, মানে এগুলো ওয়ার্ড তুমি নোট ডাউন করেছো, ঠিক আছে, সেগুলো জিজ্ঞেস করতো। ইভেন মার্ক করাগুলো জিজ্ঞেস করতো, যদি না পারতো, বলি কি হতো এবার, যদি না পারতো ডাকতো। এক্সাম্পল দিচ্ছি, এবার না পারার আগে তো আমি তো একটু হেল্প করে দিতাম, আমি একটু দানবীর মারও খেয়েছি ওটার জন্য অনেক, পড়ার জন্য তো মার খেয়ে, কিন্তু এরকম কোনো স্টুডেন্টই নেই যে কেউ মার খায়নি। আমিও মার খেয়েছি, সবাই মার খেয়েছে, যাই হলো এরকম করতো, মারবো না চিন্তা নেই। মনে করো সমীরদা বসে থাকতো, এরকম একটা এই ইয়ের চেয়ার ছিল, গদির চেয়ার, ঠিক আছে, ওই এরগোনমিক চেয়ারগুলো হয় না, ওই এরগোনমিক চেয়ার ছিল, অফিস চেয়ারগুলো যেটা এখানে আছে, তো বসে থাকতো। তো এরকম টেবিল ছিল একটা সামনে, দুম করে বাড়ি মারতো একটা গায়ের জোরে, পুরো মানে আর সমীরদার ব্লাড প্রেশার পুরো হাই ছিল আমার মতন। তো ডাকতো আয়, এবার বড় করে এরকম আসতো এদিকে, ওর কানটাকে ওর কানটাকে ফার্স্টে এরকম করে টানতো, ঠিক পজিশন নিত, এই যে এরকম, বুঝতে পারছিস তো? এই দেখ কিরকম, কি হাতটা কি করে রেখেছে, এরকম করে একটা চর না, এরকম করে এক গালে 10 থেকে 12টা চর মারতো। আর আমি কোনো একটা ওয়ার্ড বানিয়ে বলছি না, যদি আমার সাথে যদি কোনোদিন কোনো ডিপেন্ড সমীরদা মুডের ওপর, পুরো মুডি সমীরদা মুডের ওপর, কখনো কখনো হাসতো খুব, কখনো কখনো ওই ওটা বোঝায়, দরজা খোলার আওয়াজ শুনে বোঝা যেত, দুম করে খুললো মানে শেষ, আজকে গল্প, ব্যাপারটা এরকম। আস্তে নর্মাল খুললে, একটু হাসতে হাসতে ঢুকলে তো ঠিক আছে, ইটস ওকে। তো সমীরদা পুরো মুডের ওপর, তো ঠিক আছে। দাদার সাথে আমরা আর কি ফাজলামি করতাম, যেরকম করে তোরা করিস, সবাই করতো ছেলে মেয়ে। তো এরকম করে নিত্য যখন থাপ্পড়টা মারতো, তো 10 থেকে 12টায় গেলে, তারপর এরকম করে চলতো। এবার হয়েছে কি, একদিন আমার তো, এবার আমি না কোনো একটা ছেলেকে বলে দিয়েছিলাম, মানে আমি তো সমীরদের বাঁ হাতের দিকে বসছিলাম, বাঁ হাতে এখানে, তো আমি পিছনগুলো করে বলে দিচ্ছিলাম ইশারায়, যাতে ও মার না খায়, কারণ একজনকে মারা শুরু করলে না, ওই যে আমার কালকের রূপটা দেখেছিলি, আমি কালকে কিরকম ছিলাম, আমি পাগল হয়ে গেছিলাম কিন্তু, জাস্ট আমি আমার একটা পার্সোনালিটি স্প্লিট হয়ে গেছিলো, পুরো চেঞ্জ হয়ে গেছিলো না। আমার এটাই মানে তখন না সুমির, আমার যাদের ব্লাড প্রেশার হাই, তো তাদের না বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়ে যায়, তো কন্ট্রোল থাকে না, সেলফ কন্ট্রোল থাকে না, প্রচণ্ড একদম আউটব্রাস্ট হয়, ঠিক আছে। তো যাই হলো, তো সুমিরদের এরকম ছিল, আমার ভয় পেতাম যে একজনকে যেতে না মারে, মুড যেতে, হ্যাঁ ওহো ক্যামেরা তো অন, তো টেনশন কি, ওই যে টানাটানি, মানে একটা অবজেক্টকে মনে কর, এই যে অবজেক্ট দাঁড়িয়ে আছে, এই অবজেক্টের সাথে একটা রশি লাগানো আছে, ঠিক আছে, আমি ফোর্স দিয়ে টানছি অবজেক্টটাকে, কোন দিকে টানছি, এই দিকে টানছি, কোন দিকে টানলাম, এই দিকে ফোর্স দিয়ে টানলাম, তাহলে টেনশন কোন দিকে কাজ করবে, অপোজিট দিকে। টেনশনটিকে রিয়াকশন ফোর্স না, সবসময় মনে করবে যেদিকে ফোর্স আর অপোজিট দিকে টেনশন, তাহলে টেনশন কোন দিকে কাজ করছে, এই দিকে কাজ করছে টেনশন, তাই কি তাই না? বুঝতে পারলি? বুঝতে পারছি সবাই? চল এবার টেনশনে পয়েন্ট লিখবো।
ও ঠিক আছে, 7টা ভাবলাম আমি। টেনশন, টেনশন হচ্ছে যেটা আমি বললাম ওটি টেনশন। তো পয়েন্ট নাম্বার 1, রোপ চেঞ্জ লিখেছিলাম মনে আছে, হ্যাঁ টেনশন চেঞ্জ। রোপ চেঞ্জ, টেনশন চেঞ্জ। তারপরে টেনশন ইজ এ রিয়াকশন ফোর্স, মানে ফোর্স যদি অ্যাপ্লাই নাই হয় তাহলে ওর উপর কোনো টেনশন আসবেই না, ঠিক কি ঠিক না? ফোর্স ইজ আ, টেনশন ইজ আ রিয়াকশন ফোর্স। কেন? কারণ যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে ওর উপর টেনশন আসবে, তাছাড়া কি আসবে? কোনোদিনই আসবে না। এই যে ফোর্স অ্যাপ্লাই, আগের অবজেক্টটা আমি দেখাচ্ছি এক্সাম্পল। টেনশন ইজ আ রিয়াকশন ফোর্স, ফোর্স রাইট, তাহলে টেনশনও রাইট। ফোর্স কাটা, তাহলে টেনশনও কাটা। বুঝতে পেরেছেন সবাই? একটা এক্সাম্পল দিয়ে বলছি, দেখে নিন। এই অবজেক্ট আছে, অবজেক্ট আছে, এই অবজেক্টটাকে আমি বললাম এই যে এইদিকে ফোর্স দিয়ে ধাক্কা টানছি, তাহলে কি হচ্ছে? ও টেনশন কোন দিকে? এইদিকে আছে। এবার একটা কথা বলতো, রোপ ছাড়া এমনি যদি ব্লককে ধাক্কা দেই তাহলে কি টেনশন আসবে কোথাও? তাহলে তো আসবেই না। টেনশন মানে কি? টান, ছিঁড়ে যাওয়া, ছিঁড়ে যেতে পারে এরকম একটা জিনিস। সেটা দড়িও হতে পারে, চুলও হতে পারে। চুল যখন টানে, চুল তখন ছিঁড়ে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে না? তাহলে চুলেও টেনশন তৈরি হচ্ছে, ব্যাপারটা এরকম। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধর, এটা তো হলো, ধর একটা অবজেক্ট আছে, এরকম না, এই অবজেক্ট আছে, এই অবজেক্টের ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না? হচ্ছে তো। কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? গ্র্যাভিটেশনাল ফোর্স। সব সময় পৃথিবীতে সব সময় নিচের দিকে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই হবে। যদি আমি তোকে বলি এই অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সবার ফার্স্টে তোরা বলবি হ্যাঁ হচ্ছে তো, নিচের দিকে গ্র্যাভিটেশনাল ফোর্স। সবার প্রথম কথাটাই তোরা এটা বলবি। কি বলবি? আবার বল। এমজি ফোর্স। আমি যদি বলি এই অবজেক্টের ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তোরা বলবি হ্যাঁ হচ্ছে। কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? নিচে দিকে গ্র্যাভিটেশনাল ফোর্স। মনে থাকবে, বারবার বলে দিলাম, 2-3 বার। নিচের দিকে গ্র্যাভিটেশনাল ফোর্স, নিচে দিকে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। অবজেক্টটাকে ছিঁড়ে নিচে দিকে চলে যাচ্ছে না, তাহলে উপরে দিকে কি বলা হচ্ছে? নর্মাল রিয়াকশন, ওটাকে টেনশন বলে। এই যে টেনশন। বুঝতে পারলি? বুঝতে পারছি সবাই? জলের মতন পরিষ্কার হয়েছে? ওকে, তো আজকে এই অবধি। হুম, এটা যেহেতু নিশ্চিত শক্তি দেওয়া হয়, শক্তি দেওয়া হচ্ছে, এদিকেও এদিকেও। ও তুই এটাই ভাবছিস এখন? বাহ, ধন্যবাদ, খুব ভালো লাগছে, বল।